গল্পের নাম ইয়াকশিনি। এটা একটা তেলুগু ফ্যান্টাসি ওয়েব সিরিজ। টোটাল 6টা এপিসোড নিয়ে গল্পটা নির্মিত। একদম ইউনিক একটা গল্প। আশা করি গল্পটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কোনো একটা কারণে স্বর্গ থেকে পৃথিবীতে একটা মেয়ে নেমে আসে। এরপর এক এক করে টোটাল 100 জন ছেলের সাথে ফিজিক্যাল সম্পর্ক করে। কিন্তু এর কারণটা কি? এর পিছনের রহস্য কি হতে পারে? কেন মেয়েটা ছেলেগুলোর সাথে শারীরিক সম্পর্ক করতেছে? এই সব কিছুই আমরা গল্পে দেখতে পাবো। তো চলো বেশি কথা না বলে গল্পটা দেখে আসি। গল্পের শুরুতে একটা গুরুজিকে দেখতে পাই। লোকটা পানিতে বসে থেকে তপস্যা করতেছিল। পরের দৃশ্যে একটা গ্রামে একটা ক্লাসিক্যাল নাচের শিক্ষককে দেখতে পাই। লোকটার বয়স 35 থেকে 40 বছর, কিন্তু এখনো সে বিয়ে করেনি। লোকটা বেশ কিছু মেয়েদেরকে মন্দিরের পাশে নাচ শেখাচ্ছিল। হঠাৎ করেই লোকটার নাকে একটা স্মেল আসে। লোকটা যখন স্মেলটা খুঁজতে খুঁজতে সাইডে যায়, তখনই সামনে একটা শাড়ি পরা মেয়েকে দেখতে পাই। মেয়েটা দেখতে ছিল অসম্ভব সুন্দরী। তো মেয়েটা তার সামনে নাচ করতেছিল। মেয়েটার নাচ দেখে লোকটা তার প্রতি আকর্ষিত হয়। এরপর লোকটার ব্যবহার আস্তে আস্তে পরিবর্তন হয়। দেখতে দেখতে লোকটা মেয়েটার কাছে আসে, একজন আরেকজনকে স্পর্শ করে। এরপর তারা বেডে আসে শারীরিক সম্পর্কের জন্য। প্রথম দেখাতেই একজন আরেকজনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু হঠাৎই আমরা দেখতে পাই মেয়েটা কোনো মানুষ না, সে একটা রাক্ষস। মেয়েটা তার আসল রূপে ফিরে এসে লোকটাকে ওখানেই হত্যা করে ফেলে। এদিকে পানিতে যেই লোকটাকে দেখেছিলাম, সেই লোকটাও তখন এই ঘটনা জানতে পারে ওই মেয়েটা আরো একটা পুরুষকে হত্যা করেছে। সে তখন তার শিষ্যকে বলে মেয়েটা আরো একটা পুরুষকে হত্যা করেছে। এখন পর্যন্ত সে 99টা ছেলেকে হত্যা করেছে। এখন শুধুমাত্র একটা লোককে হত্যা করতে পারলেই তার কাজটা সম্পূর্ণ হবে। কিন্তু এর আগেই তাকে আমাদের ধরতে হবে। সিন এখানেই কাট হয়। এরপর আবার সেই মেয়েকে দেখতে পাই। তো মেয়েটার নাম ছিল রাশমি। রাশমির হাতে একটা বেজির ট্যাটু ছিল, যার নাম ভাদ্রা। আর ভাদ্রাকে দেখে মনে হচ্ছিল তার ভিতরেও কারো একটা জীবন আছে। রাশমি ভাদ্রাকে বলে, এখানে আমাদের কাজটা শেষ হয়েছে, তাই এখান থেকে আমাদের এখনই যাওয়া দরকার। এটা বলেই ভাদ্রাকে নিয়ে অন্য একটা শহরে যাচ্ছিল। তো বাসে বসে রাশমি তার অতীতের কথা মনে করে। আসলে রাশমি একটা ইয়াকশিনি। আর ইয়াকশিনি সম্পর্কে তোমাদের যদি ছোট্ট করে বলি, ইয়াকশিনি অর্থ হলো যক্ষিণী। হিন্দু ধর্মের অধিকাংশ ধর্মীয় গ্রন্থে বা রামায়ণে, এমনকি মহাভারতেও যক্ষিণীর সম্মানজনক বেশ কিছু তথ্য পাওয়া গেছে। মানে যক্ষিণী হলো হিন্দু ধর্মের উচ্চ পদের কিছু একটা। এরা খুবই খুবই শক্তিশালী হয়, আর তাদের চেহারা হয় অসম্ভব সুন্দর। হিন্দুদের ধর্মীয় গ্রন্থে পরিষ্কার ভাবে লেখা আছে, কোন একটা সাধনার ফলে যক্ষিণীদের ক্ষমতা লাভ করা সম্ভব। বাকি তথ্যগুলো একটু গুগল থেকে দেখে নিও। তো রাশমি একটা ইয়াকশিনি, আর তার উপর একটা অভিশাপ লেগেছে। আসলে কয়েক বছর আগে রাশমি দুনিয়াতে এসে কাউকে পছন্দ করেছিল। এরপর তার সাথে রাশমির একটা ভালোবাসার সম্পর্ক হয়। কিন্তু এই ব্যাপারটা কুবের একদম পছন্দ হয় না। আর কুবে হলো আলগাপুরের রাজ্যের শক্তিশালী রাজা, যেই রাজ্যেই ইয়াকশিনি বসবাস করে। তো কুবের এই ব্যাপারটা পছন্দ না হওয়ার জন্য সেই তাকে একটা অভিশাপ দিয়েছিল। অভিশাপটা ছিল এরকম, যেই মানুষকে তুমি ভালোবেসেছ সেই মানুষদেরকেই তোমাকে বলি দিতে হবে, আর সেটাও 100 জন পুরুষদেরকে। এরপরেই তুমি দুনিয়া থেকে আমাদের ওখানে আসতে পারবে। আর এরপর থেকেই রাশমি এক এক করে অসংখ্য পুরুষকে হত্যা করেছে, অসংখ্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে। এখন শুধুমাত্র তার একজনকে প্রয়োজন, আর একটা পুরুষকে যদি বলি দিতে পারে, তাহলেই রাশমি অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। আর যতদিন এই কাজটা পূর্ণ করতে পারবে না, ততদিন তাকে দুনিয়াতেই থাকতে হবে। কিন্তু এখানেও আরেকটা সত্য আছে, 100তম যেই পুরুষকে রাশমি হত্যা করবে, সেই পুরুষকে ভার্জিনের সাথে সাথে আত্মহত্যাও করতে হবে। মানে শেষ এমন একটা পুরুষকে বেছে নিতে হবে যে ভার্জিন, সাথে দুনিয়াতে বাঁচার কোনো ইচ্ছাই নেই। এমন একটা পুরুষকে হত্যা করতে পারলেই সে অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। দৃশ্যটা বর্তমানে ফিরে আসে। আর এরপর কৃষ্ণ নামের একটা লোককে আর তার পরিবারকে দেখতে পাই। কৃষ্ণর সুন্দর একটা পরিবার আছে। তো আজকে ছিল কৃষ্ণর জন্মদিন। তার বয়স এখন 30 বছর। তাই পুরো পরিবার তাকে প্রেসার দিচ্ছে বিয়ে করার জন্য। আর তার জন্য তার পরিবার একটা মেয়েকেও পছন্দ করেছে। কিন্তু কৃষ্ণ চাই কাউকে ভালোবেসে বিয়ে করবে। তার পরিবার তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ একটা ওয়াদা করেছিল 30 বছরের মধ্যে সে একটা প্রেম করবে, তারপর তাকেই সে বিয়ে করবে। আর যদি 30 বছরের মধ্যে কাউকে সে পছন্দ না করতে পারে, তাহলে সে তার পরিবারের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। আর কৃষ্ণর একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু বেশি দিন তাদের সম্পর্ক টিকাতে পারেনি। আর এখন সে সুন্দর একটা সম্পর্ক করতে চায়। তো আজকেই ছিল কৃষ্ণর 30তম জন্মদিন। মানে আজকেই তার ওয়াদা রাখার শেষ দিন। কৃষ্ণ তখন তার বোনদেরকে বলতেছিল, আমার কাছে এখনো সন্ধ্যা পর্যন্ত টাইম আছে। এর মধ্যে কোনো একটা মেয়েকে যদি খুঁজে না পাই, কাউকে যদি পছন্দ না হয়, তাহলে কালকে আমি তোমাদের সাথে মেয়ে দেখতে যাব। এখন যদি কৃষ্ণর পরিবার সম্পর্কে বলি, কৃষ্ণর মা এখন দুনিয়াতে নেই। তার পরিবারে তার 2টা বোন আর তার বাবা থাকে। কৃষ্ণর বাবা ছোট্ট একটা চাকরি করে, আর তার বাবা প্রতিদিন পেপার পড়ে শুধুমাত্র তার ছেলের জন্য একটা মেয়ে দেখতে। কিন্তু কৃষ্ণ তার বাবাকে একদম পছন্দ করে না, কারণ তার বাবার চরিত্র খুবই খারাপ। তো সকাল হলে কৃষ্ণ তার বাবার সাথে দেখা করে। তার বাবা তখন কৃষ্ণকে বোঝায়, ভালোবাসা আর বিয়ের মধ্যে কোনো কানেকশন নেই। বিয়ের পরেও তুমি তোমার বউকে ভালোবাসতে পারো, আর সেটা তোমার বউকে ভালোবাসতে পারো, অন্য কারো বউকেও ভালোবাসতে পারো। কৃষ্ণ তখন রাগ করে ওখান থেকে একটা হোটেলে আসে। তো কৃষ্ণ মূলত এই হোটেলের ম্যানেজার। হোটেলে ঢুকতেই তার বন্ধুরা তাকে জন্মদিনের জন্য উইশ করে। এরপর কৃষ্ণকে একটা পার্টির ব্যবস্থা করতে বলে, কিন্তু কৃষ্ণর হাতে খুব একটা
সময় নেই, সে তার ভালোবাসার মানুষটিকে খুঁজে বের করতে চায়। সিন এখানেই কাট হয়। এদিকে রাশ্মিকে দেখতে পাই সে একটা অন্য শহরে আসে। এরপর সে একটা কোম্পানিতে জয়েন করে। প্রথম দিনে রাশ্মি একটা হট লুকে অফিসে ঢোকে। অফিসের সমস্ত লোক রাশ্মিকে দেখে এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। একটা মেয়ে তখন রাশ্মিকে সমস্ত লোকের সাথে পরিচয় করে দেয়। তো সেই অফিসে একটা লোক ছিল যার নাম শিবা। এই মেয়েটা শিবা সম্পর্কে রাশ্মিকে সবকিছু বলতে থাকে। অফিসের সমস্ত ছেলে মেয়েদেরকে পটানোর চেষ্টা করে, মেয়েদের সাথে ফ্লার্ট করে, কিন্তু শিবা একদম ভালো একটা ছেলে। আমি শুনেছি ছেলেটা এখনো সিঙ্গেল, এখনো কোনো মেয়ের সাথেই তার সম্পর্ক নেই, আর ছেলেটা এখনো ভার্জিন। এটা শুনে রাশ্মির ভিতর শিবার জন্য একটা অনুভূতি জন্ম নেয়। ঠিক করে শিবাকেই সে পটিয়ে ফেলবে। এরপর রাশ্মি শিবার কাছে গিয়ে তার সাথে কথা বলে, শিবার কাছে নিজেকে ইন্ট্রোডিউস করে, আর কথা বলতে বলতে একটা সময় তাকে ডিনার করার জন্য ইনভাইট করে। শিবাও তার ইনভাইট পেয়ে মনে মনে অনেক খুশি হয়। শিবা তখন লজ্জা পেয়ে তার ইনভাইটটা অ্যাকসেপ্ট করে। এরপর সে রাশ্মিকেই বলতেছিল পাশে একটা হোটেল আছে, আজকে রাত 8টার সময় সেখানে আমরা দেখা করব। রাশ্মি তখন ভিতরে ভিতরে অনেক খুশি হয়, কারণ আজকে তার স্বপ্নটা পূর্ণ হবে। তো রাশ্মি সেখান থেকে যাওয়ার সময় শিবার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়, আর সিন এখানেই কাট হয়। এদিকে কৃষ্ণ হোটেলে অনেকটা সময় ধরে তার ভালোবাসার জন্য অপেক্ষা করতেছে, ভাবতেছে এখানে কোনো একটা সুন্দরী মেয়ে আসবে, কৃষ্ণর যদি তাকে পছন্দ হয় তবে সে তাকে প্রপোজ করবে। আর এগুলোই ভাবতে ভাবতে সে যখন এদিকে তাকায় তখনই সে রাশ্মিকে দেখতে পায়। আসলে রাশ্মি এই হোটেলে শিবার সাথে ডিনার করতে এসেছে। তো কৃষ্ণ প্রথম দেখাতেই রাশ্মিকে পছন্দ করে ফেলে। রাশ্মির সৌন্দর্য, তার এই অপূর্ব গেটআপ, এগুলো দেখে তাকে তার অনেক অনেক ভালো লাগে। প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। এরপর রাশ্মির কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রাশ্মি তাকে বারবার ইগনোর করে। রাশ্মি বলতেছিল আমি একজনের জন্য অপেক্ষা করতেছি। দেখতে দেখতে সেখানে শিবা আসে। শিবা রাশ্মিকে দেখে অনেক লজ্জা পায়। কৃষ্ণ ওখান থেকে তার বন্ধুদের কাছে আসে, আর এদের ক্লোজলি কথা বলা দেখে সে ভিতর থেকে জ্বলতেছিল। তার বন্ধুরা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, তোমার পরিবার তোমার জন্য যেই মেয়ে ঠিক করবে সেই মেয়েকেই তুমি বিয়ে করে নাও, তোমাকে যে ভালোবেসে বিয়ে করতে হবে এমনটা না, বিয়ের পরেও একজন আরেকজনকে ভালোবাসতে পারে। একবার তোমার পরিবারের পছন্দ করা মেয়েটার সাথে তুমি কথা বলো, হতেও পারে সেই মেয়েকে তোমার পছন্দ হবে। এভাবেই অনেকটা সময় ধরে তাকে বোঝানোর চেষ্টা করে। ফাইনালি কৃষ্ণ তাদের কথায় রাজি হয়, একবার তার পরিবারের পছন্দ করা মেয়েটার সাথে দেখা করতে চাই। এরপর দেখতে পাই কৃষ্ণ তার পরিবারের সাথে সেই মেয়েকে দেখতে গেছে। এই মেয়েটাও দেখতে অনেক অনেক সুন্দর। কৃষ্ণর এই মেয়েটাকেও অনেক পছন্দ হয়, ঠিক করে একেই সে বিয়ে করবে। এরপর কৃষ্ণর পরিবার এক এক করে মেয়েটাকে বেশ কয়েকটা প্রশ্ন করে, মেয়েটাও এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেয়। কৃষ্ণর পরিবার অনেক খুশি হয়, আর মেয়েটাকেও কৃষ্ণর পরিবার পছন্দ করে ফেলে। কৃষ্ণ মেয়েটার সাথে একান্ত কথা বলে। ফাইনালি তাদের বিয়েটা ঠিকঠাক হয়ে যায়। কৃষ্ণ মন থেকে ঠিক করে এটাই তার জীবন সঙ্গিনী। এদিকে রাশ্মি শিবাকে দেখতে পাই। রাশ্মি শিবার সাথে কথা বলে হোটেল থেকে ডাইরেক্ট তাকে বাড়িতে নিয়ে আসে। রাশ্মি তার বেডরুমটাকে আগে থেকে সাজিয়ে রেখেছে। ঘরে ঢোকার পর অপেক্ষা না করে রাশ্মি তার কাছে যায়, এরপর তাকে স্পর্শ করে, কিন্তু শিবা তখন অনেক ভয় পায়। রাশ্মি তখন তাকে সান্ত্বনা দেয়, তাকে বলে তুমি একদম চিন্তা করো না, তুমি চুপচাপ বসে থাকো, আমি সবকিছু দেখে নিব। তখনই শিবা তাকে সবকিছু খুলে বলে, আমি তোমাকে ছোট্ট একটা সিক্রেট বলতে চাই, আমি সবকিছুই বলতে পারবো একটা মেয়ের সাথে কি কি করতে হয়। ওটা শুধুমাত্র অফিসেই মিথ্যা কথা বলেছে, আমার পার্সোনাল লাইফটা তাদের সাথে কখনোই প্রকাশ করিনি। এটা শুনে রাশ্মি ভীষণ রাগ করে, রাগে তার চোখটা একদম নীল হয়ে যায়। দেখতে দেখতে সে তার আসল চেহারায় ফিরে আসে, আর তার এই ভয়ানক রূপ দেখে শিবা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর ক্যামেরা যখন এখান থেকে দেখায় আমরা তখন নিচে একটা মেয়েকে দেখতে পাই, কিন্তু মেয়েটার মুখটা আমাদের দেখানো হয় না। আর এই মেয়েটা রাশ্মিকে শুরু থেকেই ফলো করতেছিল। এই দৃশ্যটা একটু মনে রেখো। তো রাশ্মির প্রয়োজন ভার্জিন একটা পুরুষ, ভার্জিন একটা পুরুষকে হত্যা করতে পারলে সে দুনিয়াতে ফিরবে, কিন্তু ভার্জিন পুরুষকে সে খুঁজে পাচ্ছে না। এরপর রাশ্মি একটা শয়তানি গাছের উপর বসে থেকে কান্না করতেছিল। এদিকে কৃষ্ণর পরিবারকে দেখতে পাই। কৃষ্ণর পরিবার কৃষ্ণর বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিল, একটু পরেই তার বিয়ে হবে, এজন্য কৃষ্ণ ছিল ভীষণ এক্সাইটেড। কৃষ্ণর বন্ধু তখন কৃষ্ণকে বলে, তুমি তো কাউকে ভালোবেসে বিয়ে করতে চাও, তাই এখন তো তুমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে পারবে, এখনই সেই মেয়েটার কাছে গিয়ে তাকে প্রপোজ করো। কৃষ্ণ প্রথমে রাজি হয় না, কিন্তু তার বন্ধু তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। একটা সময় কৃষ্ণ রাজি হয়। এদিকে কৃষ্ণর হবু স্ত্রীকে দেখতে পাই। আর অবাক করা বিষয় হলো মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। সে তার বয়ফ্রেন্ডকে বলতেছিল, জান আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আমি তো শুধুমাত্র কৃষ্ণকে বিয়ে করতেছি, কিন্তু আমার মন প্রাণ সবকিছুই তোমার জন্য। অনেক চেষ্টা করেছি বিয়েটা আটকানোর জন্য, কিন্তু সেই বলদ পরিবার কোনোভাবেই সেটা করতে দেয়নি। আমার সমস্ত কথা তারা বিশ্বাস করেছে, আর এখন তুমি কোনো টেনশন নিও না, আমার উপর বিশ্বাস রাখো, আমি সমস্ত কিছু সামলে নেব। ঠিক তখনই সেখানে কৃষ্ণ আসে। এই মেয়েটার সমস্ত কথা সে শুনতে পায়। ওই মেয়েটাও তখন কৃষ্ণকে দেখতে পায়। মেয়েটা বলে, তুমি কি কিছু শুনতে পেয়েছো? তুমি যদি কিছু শুনতে পাও তাহলে সমস্ত কিছু ভুলে যাও, আর যদি বিয়েটা তুমি ক্যান্সেল করো তাহলে তোমাদের ঘরে দুজন বৃদ্ধ আছে, হতে পারে সেই বৃদ্ধগুলো হার্ট অ্যাটাক করে মারা যাবে, এজন্য চুপচাপ কথা না বলে তুমি আমাকে বিয়ে করে নাও। কৃষ্ণ এখানে ভীষণ কষ্ট পায়, তার মনটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর কষ্টমাখা মুখ নিয়ে কৃষ্ণ ওখান থেকে ফিরে আসে। তারপর এই বিয়েটা সে ক্যান্সেল
ক্যান্সেল করে দেয়। এত বছরে কৃষ্ণ যেই স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নগুলো এক নিমেষেই শেষ হয়ে যায়। তো কৃষ্ণ তার পরিবারের সাথে কথা না বলে বাড়ি থেকে বের হয়ে সে একটা জঙ্গলে আসে। তারপর একটা গাছের নিচে বসে থেকে তার মনের কষ্টগুলো লিখতে থাকে। আর এটা সেই গাছ যেই গাছের উপরে বসে থেকে রাশ্মি কান্না করতেছিল। তো কৃষ্ণ তার চিঠিতে লিখতেছিল, প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন থাকে, আমারও একটা স্বপ্ন ছিল, আমার একটা সত্যিকারের ভালোবাসা থাকুক, আর তার জন্য আমি দুনিয়াতে সবকিছু করব, তার উপর আমার সমস্ত চাহিদা মেটাবো। কিন্তু আজকে আমি এত বড় একটা ধোঁকা খেয়েছি, এই ধোঁকার বোঝা থেকে আমি উঠতে পারবো না, এখন আমি আত্মহত্যা করব। আর এই আত্মহত্যার জন্য কেউ দায়ী না। এভাবেই সে একটা আত্মহত্যার চিঠি লেখে। ঠিক তখনই সেই চিঠিটা বাতাসে উড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সেই পেপারটা রাশ্মির হাতে পড়ে। রাশ্মি সেই পেপারটা পড়ে। এই আত্মহত্যার পেপার পড়ে কৃষ্ণ সম্পর্কে সে সবকিছু জানতে পারে। আর সে বুঝতে পারে কৃষ্ণ একজন ভার্জিন ব্যক্তি, এমনকি সে দুনিয়াতেও থাকতে চায় না। আর রাশ্মির এখন এমন একটা শেষ ব্যক্তি প্রয়োজন, যে ব্যক্তি ভার্জিন থাকবে, সাথে ওই ব্যক্তির দুনিয়াতে বাঁচার কোনো ইচ্ছাও থাকবে না। এরকম একটা পুরুষকে বলি দিতে পারলেই সে অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। তো এটা পরে রাশ্মি যখন নিজ দিকে তাকায়, দেখতে পায় কৃষ্ণ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতেছে। রাশ্মি তখন সাথে সাথে কৃষ্ণকে বাঁচিয়ে নেয়। আর কৃষ্ণ প্রথম দেখাতেই রাশ্মিকে চিনতে পারে। রাশ্মি তখন কৃষ্ণকে মিথ্যা একটা বাহানা দেখায়। রাশ্মির সাথে কৃষ্ণ যেই ছেলেকে দেখেছিল, ওই ছেলে তার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে। এই কষ্ট যখন সে সহ্য করতে পারতেছে না, তখনই সে ঠিক করে নেয় আত্মহত্যা করবে। তারপরে সে এখানে আসে আত্মহত্যার জন্য। আর এখন ভাগ্যের জোরে তোমার সাথে দেখা হয়েছে, এভাবেই তার সাথে ইমোশন হয়ে কথা বলে তার কাছ থেকে সিম্পাতি নেয়। তো এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথা হয়। আর এভাবেই কথা বলতে বলতে রাশ্মি তাকে প্রপোজ করে, তারপর তাকে কিস করতে নাই। এরপর বলে, আমার জীবনে কাউকে কখনোই কিস করিনি, একটু পরে আমি মারা যাব, তাই মরার আগে তোমাকে একটা কিস করতে চাই। এরপর তাকে কিস করে, কিন্তু কিস করার পর বলতেছিল, এখন তোমার মৃত্যুর ইচ্ছা শেষ হয়ে গেছে, আমাদের জীবনে যদি আবারও দেখা হয় তাহলে অবশ্যই তোমার সাথে আমি কথা বলবো। এভাবেই কৃষ্ণকে সে মরতে দেয় না। রাশ্মি ওখান থেকে বাসায় ফিরে আসে। পরের দৃশ্যে আমরা সেই লোকটাকে দেখতে পাই যাকে আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম, যেই লোকটা পানিতে বসে তপস্যা করতেছিল। এই লোকটা মূলত গুরুজি বা তান্ত্রিক, যার নাম মহাকাল। লোকটা তার শিষ্যদের নিয়ে একটা শক্তিশালী ফুল সংগ্রহ করতে যাচ্ছিল। একটা শিষ্য তখন মহাকালের কাছ থেকে ইয়াকশিনী সম্পর্কে জানতে চায়। মহাকাল তখন ইয়াকশিনীর সম্পর্কে সবকিছু খুলে বলে। ইয়াকশিনী যেখানে থাকে সেটাকে বলে আলকাপুরি, আর ওখানকার রাজার নামটা হলো কুবের। আর ইয়াকশিনী নামের একটা বই আছে যেখানে ইয়াকশিনী সম্পর্কে সবকিছু লেখা আছে। আর ইয়াকশিনী ভীষণ ভীষণ পাওয়ারফুল। দুনিয়াতে যেগুলো সম্পত্তি আছে এরা সেগুলোকেই রক্ষা করে। সমস্ত ইয়াকশিনীর ভিন্ন ভিন্ন পাওয়ার আছে। এক্সাম্পল, দুনিয়াতে যে মানুষগুলো তপস্যা করে আর সেই তপস্যায় যদি কোনো ভুলভ্রান্তি হয় তবে ইয়াকশিনী তাকে হত্যা করে ফেলবে। কয়েক বছর আগের একটা ঘটনা, একটা লোক অসংখ্য দিন ধরে তপস্যা করতেছিল আর তার তপস্যায় কোনো ভুলভ্রান্তি ছিল না। ইয়াকশিনী তার তপস্যা দেখে তার প্রতি ইমপ্রেস হয় আর তাকে সামান্য একটা উপহার দেয়। উপহারটা হলো সগান্ধিকা। সগান্ধিকার মাধ্যমে ইয়াকশিনীর সম্পর্কে আমরা জানতে পারবো। আর সগান্ধিকা মূলত একটা ফুলের নাম। ওই সগান্ধিকা ফুল নর্মাল দিনে নর্মাল একটা ফুল হয়ে থাকে, কিন্তু পূর্ণিমা রাতে ওই ফুলটা চমকাতে থাকে। যখনই সেই ফুলের কাছে ইয়াকশিনী যাবে তখনই সেই ফুলের রংটা একবারে পাল্টে যাবে। আর আজকেই ছিল সেই দিন ওই ফুলটাকে হাসিল করার জন্য। আর ওই ফুলটা একটা পুকুরে খুঁজে পাওয়া যাবে। এভাবেই মহাকাল তার শিষ্যদের নিয়ে ফুলটাকে খুঁজতেছিল। এরপর তারা একটা পুকুরে আসে আর এই পুকুরে অসংখ্য ফুল ছিল। মহাকাল তার দুজন শিষ্যকে সেই পুকুর থেকে ফুল আনতে বলে, কিন্তু এরা যখন পুকুরে নামে ঠিক তখনই কোন এক ভয়ানক শক্তি পুকুরের নিচ থেকে তাদেরকে টানতেছিল। দেখতে দেখতে তাদেরকে পুকুরের একদম নিচে নিয়ে আসে আর এরা দুজন ওখানেই মারা যায়। মহাকাল তখন বুঝতে পারে এই পুকুরটা একটা জাদুকারী পুকুর। এরপর মহাকাল বেশ কয়েকটা মন্ত্র পাঠ করতে থাকে, তারপর কারো কাছে সাহায্য চায়। তখনই সেখানে একটা নাগ দেবতা আসে। ওই নাগ দেবতা মহাকালকে সগান্ধিকা ফুল দেখায়। এরপর মহাকাল একটা শিষ্যকে পানিতে পাঠায় ফুল আনতে, আর এবার কোনো সমস্যা ছাড়াই পানি থেকে ফুল তোলে। এভাবেই দেখতে দেখতে সমস্ত ফুল তারা সংগ্রহ করে। তো পরের দিন কৃষ্ণ অনেক খুশি হয়ে হোটেলে আসে। তার সমস্ত বন্ধুরা এটাই ভাবতেছিল কৃষ্ণ ডিপ্রেশনে থাকবে, কিন্তু কৃষ্ণর মুখে মিষ্টি একটা হাসি দেখতে পায়। তার বন্ধুরা কৃষ্ণর এই অবস্থা দেখে তার কাছ থেকে কারণটা জানতে চায়। কৃষ্ণ তাদেরকে তখন কাল রাতের ঘটনা খুলে বলে, আমার জীবনে একটা দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটা দরজা একা একা খুলে গেছে। কাল আমি প্রথমবার কোনো একটা মেয়েকে কিস করেছি। এরপর পুরো গল্পটা তাদেরকে খুলে বলে। পরের দৃশ্যে শিবাকে হাসপাতালে দেখতে পাই। রাশ্মির ভয়ঙ্কর চেহারা দেখে লোকটা এখনো ঘুমাতে আসে, এখনো তার ট্রিটমেন্ট চলতেছে। এদিকে মহাকালকে দেখতে পাই। মহাকাল সেই ফুল নিয়ে একটা কেমিক্যাল তৈরি করতেছিল। এর মধ্যেই ভাইরাবার নামের একটা শিষ্য মহাকালকে জিজ্ঞাসা করে, আপনাকে নাগ দেবতা কেন সাহায্য করলো? মহাকাল তখন আবারও আলপাপুরীর ঘটনা বলে। কুবের শুধুমাত্র ইয়াকশিনের রাজা না, কুবের হলো রাবণের একমাত্র ছোট ভাই। অনেক বছর আগে রাবণ নাগ দেবতার সাথে হাত মিলে কুবেরের লঙ্কা রাজ্য হামলা করে। এরপর কুবেরের কাছ থেকে লঙ্কা রাজ্য দখল করে নেয়, কিন্তু কয়েক বছর পরে রাবণের মৃত্যু হয়। এরপর কুবের একটা বাহনে চড়ে সমস্ত রাজ্য ধ্বংস করতে বেরিয়ে পড়ে। নাগদের উপর নির্যাতন করে নাগদের সমস্ত ধন সম্পদ লুট করে। তারপর তার লঙ্কা রাজ্য কেড়ে নেয়, এমনকি তাদের কাছ থেকে নাগরাজের মণিটাও কেড়ে নেয়। আর ওই হামলার ফলে অসংখ্য নাগ লোকের মৃত্যু হয়। আর এই মহাকাল নাগ দেবতাকে অনেক ভালোবাসে,
এজন্যই মহাকাল ইয়াকসিনের 7 জনে আলকাপুরীতে যাবে। এরপর যে কোনো ভাবে কুবেরকে হত্যা করে প্রতিশোধ নেবে। এখন যদি মহাকালের সম্পর্কে বলি, সে একজন পেন্টার। তো মহাকাল ফুলের মাধ্যমে একটা কেমিক্যাল তৈরি করছিল, ওই কেমিক্যাল দিয়ে সে একটা পেন্টিং বানায়। এরপর তার শিষ্যদের বলতেছিল, এই সমস্ত ছবি আমাদের ক্লায়েন্টকে ফ্রিতে পাঠিয়ে দাও, যেন ছবিগুলো প্রত্যেকটা শহরে ছড়িয়ে পড়ে। এই ছবিগুলোর সামনে যদি কখনো রাশ্মি আসে, তাহলে ছবিগুলোর রংটা পাল্টে যাবে। এদিকে কৃষ্ণ আর তার বন্ধুদেরকে দেখতে পাই। কৃষ্ণর বন্ধুরা কৃষ্ণকে জোর করে একটা ক্লাবে নিয়ে আসে, কারণ তার জন্মদিন হয়ে গেছে কিন্তু এখনো সেলিব্রেট হয়নি। এরপর এরা সবাই একটা ক্লাবে নাচ করতেছিল। হঠাৎই কৃষ্ণ সেখানে রাশ্মিকে দেখতে পায়। রাশ্মি তখন কৃষ্ণকে তার সাথে নাচ করার জন্য ইনভাইট করে। কৃষ্ণ মনে করতেছিল তাদের অলৌকিকভাবে দেখা হয়েছে। এরপর তারা দুজন একসাথে নাচ করতেছিল। নাচ শেষ করে রাশ্মি অসংখ্য মদ পান করে। তো রাশ্মি পুরোপুরি নেশায় থাকার জন্য কৃষ্ণ তাকে গাড়ি করে ড্রপ করতে যায়, আর রাশ্মি গাড়িতেই তার সাথে শারীরিক সম্পর্কের জন্য চেষ্টা করে। কৃষ্ণকে বারবার কিস করতে থাকে, কিন্তু কৃষ্ণ তাকে বারবার কন্ট্রোল হতে বলে। এভাবেই দেখতে দেখতে কৃষ্ণ তাদের বাড়িতে আসে। তারপর রাশ্মিকে বেডে শোয়ায়। রাশ্মি আবারও কৃষ্ণকে সিরিয়াস করার চেষ্টা করে, তার সাথে কোনোভাবে ফিজিক্যাল সম্পর্ক করে তাকে হত্যা করে ফেলবে। আর আজকেই সে অভিশাপ থেকে মুক্ত হবে। কিন্তু কৃষ্ণ নিজেকে কন্ট্রোল করে আর রাশ্মিকে ওখানে শুয়ে সেখান থেকে ফিরে আসে। রাশ্মিকে বাসায় রেখে সে যখন নিচে নামে, ওখানেই সে তখন তার আঙ্কেলকে দেখতে পায়। আসলে তারা যেই গাড়ি করে এসেছিল, সেই গাড়িটা তার আঙ্কেলের গাড়ি ছিল। তার আঙ্কেল তাকে প্রশ্ন করে, মেয়েটা তোমার কে হয়, আর কেন মেয়েটাকে তুমি বারবার কিস করতেছিলে, আর এতক্ষণ ধরে তুমি তার বাড়িতে কি করতেছিলে? এভাবেই তাকে বেশ কয়েকটা প্রশ্ন করে, কিন্তু কৃষ্ণ তার কথার কোনো উত্তর দিতে পারে না। পরের দিন তারা যখন খাবার খাচ্ছিল, তার আঙ্কেল পুরো পরিবারকে সবকিছু বলে দেয়। এটা শুনে কৃষ্ণর দাদি কৃষ্ণকে বকতেছিল, তাকে বলে, কে সেই মেয়েটা যাকে তুমি ভালোবেসেছ? কৃষ্ণ তখন তার পরিবারকে রাশ্মির ব্যাপারে সবকিছু বলে। রাশ্মির দাদি বলে, মেয়েটাকে প্রথমে আমাদের বাড়িতে নিয়ে এসো, মেয়েটাকে যদি আমাদের পছন্দ হয় তবে মেয়েটার সাথে তোমাকে বিয়ে দিব। দৃশ্য পরিবর্তন হয়। মহাকালের আঁকানো যে পেন্টিং গুলো ছিল, ওটার একটা পেন্টিং কৃষ্ণদের হোটেলে নিয়ে আসে। আর এরপরেই রাশ্মি আর কৃষ্ণ দেখা করতে সেই হোটেলে আসে। রাশ্মি কৃষ্ণকে ডিনারের জন্য ইনভাইট করে, আর কৃষ্ণকে বলে, তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে শুধু তুমি আর আমি থাকবো। আর এখানে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই, যেই মেয়েটা রাশ্মিকে এখান থেকে ফলো করতেছিল। তো এরা দুজন হোটেল থেকে বের হয়ে আসে। তারপর ক্যামেরা যখন সেই পেন্টিং কে ফলো করে, আমরা দেখতে পাই সেই পেন্টিং এর রংটা পাল্টে যাচ্ছে। একটু পর কৃষ্ণ আর রাশ্মিকে একটা নদীর পাশে দেখতে পাই। এখানে তারা একসাথে রোমান্টিক সময় কাটাচ্ছিল। দেখতে দেখতে তারা দুজন অনেকটা সময় ধরে গল্প করে, আর একটা সময় ইনডাইরেক্টলি রাশ্মি তাকে ফিজিক্যাল সম্পর্কের কথা বলে। বারবার কৃষ্ণকে সিরিয়াস করার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ বলে, আমি আমার শরীর, ভালোবাসা সবকিছুই রেখে দিয়েছি ওই মেয়েটার জন্য, যেই মেয়েটার সাথে আমার বিয়ে হবে, যাকে আমি ভালোবাসবো। একমাত্র বিয়ের পরেই তার সাথে আমার সবকিছু হবে। কৃষ্ণর কথা শুনে রাশ্মি অনেক রাগ করে আর বিরক্ত হয়ে ওখান থেকে বাড়িতে ফিরে আসে। এরপর কৃষ্ণ হোটেলে আসে। তারপর তার বন্ধুদেরকে বলে, রাশ্মি আমার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে মানা করেছি। তোমরা তো আমার সম্পর্কে ভালো করে জানো, এরকম খারাপ কাজ আমি কখনোই করতে পারবো না। আসলে কৃষ্ণর বাবার চরিত্র ছিল ভীষণ খারাপ। তার বাবা তার মাকে রেখেও অসংখ্য মেয়ের সাথে ফিজিক্যাল সম্পর্ক করেছে। তার মাকে এই কষ্টটা দিনের পর দিন সহ্য করতে হয়েছে। তার মা এখন দুনিয়াতে নেই, কিন্তু কৃষ্ণ তার মাকে কথা দিয়েছিল, তার বাবার মতো অন্য মেয়েদের সাথে কখনোই সে সম্পর্ক করবে না। সে কারোর সাথে যদি ফিজিক্যাল সম্পর্ক করে, তবে একমাত্র তার স্ত্রীর সাথে করবে। আর এজন্যই কৃষ্ণ সত্যিকারের একটা ভালোবাসার সন্ধান করতেছে। তো ফাইনালি কৃষ্ণ ঠিক করে রাশ্মিকে সে প্রপোজ করবে বিয়ে করার জন্য। এদিকে মহাকাল সেই পেন্টিং এর সম্পর্কে খোঁজ পায়। পেন্টিং এর রংটা পাল্টে যাওয়ার জন্য সে বুঝতে পারে রাশ্মি এই শহরে আছে। এরপর মহাকাল সেই পেন্টিং এর পাউডার সংগ্রহ করে, তারপর একটা কেমিক্যালের সাথে সেই পাউডার মিশায়, আর এভাবে একটা শক্তি তৈরি করে। আর এই শক্তিটাই মহাকালকে রাশ্মির ঠিকানা দেখাবে। মহাকালের শিষ্যরা সেই শক্তিকে ফলো করতেছিল। এদিকে রাশ্মিকে দেখতে পাই। রাশ্মি তার বন্ধু ভাদ্রাকে হাতে নিয়ে কান্না করতেছিল আর বলতেছিল, প্রথমে আমি জেনে শুনে একটা ভুল করেছি, আর এখন কি আমি জেনে শুনে আরো একটা ভুল করব? আমার কি এখন কৃষ্ণকে বিয়ে করা উচিত? ভাদ্রা বলতেছিল, রাশ্মি তুমি চিন্তা করো না, প্রথমে তাকে তুমি বিয়ে করে নাও, আর তারপর বাসরাতে তাকে তুমি হত্যা করে ফেলবে, আর তাহলেই পুরোপুরি সে তোমার স্বামী হতে পারবে না। এভাবেই ভাদ্রা তাকে বুঝিয়ে খুলে বলে। রাশ্মি তখন ঠিক করে নেয় সে তাকে বিয়ে করবে। ঠিক তখনই সেখানে মহাকাল তার শিষ্যদের নিয়ে আসে। মহাকাল তার শক্তি দিয়ে রাশ্মিকে কন্ট্রোল করে ধরতে চায়, বারবার চেষ্টা করে কিন্তু কোনোভাবে সফল হয় না। এভাবেই তাদের মধ্যে বেশ কিছুক্ষণ হাতাহাতি হয়। ফাইনালি সেই মহাকাল রাশ্মিকে ধরে ফেলে, আর এরপর যখন ক্যামেরায় তার মুখটা দেখায়, আমরা তখন শক খেয়ে যাই, কারণ এই ইয়াকসিনে রাশ্মি না, এটা অন্য একটা ইয়াকসিনে যার নাম শিখা। আর এই মেয়েটাই রাশ্মিকে ফলো করতেছিল। আসলে আলকাপুরীতে 64টা ইয়াকসিনে আছে, আর তাদের মধ্যে 2টা ইয়াকসিনে এখনো দুনিয়াতে আছে, একজন রাশ্মি আরেকজন শিখা। মহাকাল শিখাকে রাশ্মির সম্পর্কে বলতে বলে, কিন্তু শিখা তার সম্পর্কে কোনো কিছুই বলতে পারে না। মহাকাল তখন শিখার কাছ থেকে বেশ কিছু শক্তি কেড়ে নেয়, আর তাকে একটা ওয়ার্নিং দেয়, যতক্ষণ আমাকে তুমি রাশ্মির সম্পর্কে কিছুই বলবে না, ততক্ষণ তোমার শক্তি তোমাকে ফিরে দেব না, তুমি এভাবেই দুনিয়াতে বসবাস করবে। এদিকে কৃষ্ণ রাশ্মির সাথে দেখা করে। কৃষ্ণ রাশ্মিকে বিয়ে করার জন্য প্রপোজাল দেয়। রাশ্মিও তো বিয়ে করার জন্য প্রিপারেশন নিয়েছে। কৃষ্ণর প্রপোজটা সে অ্যাকসেপ্ট করে। আর গল্পটায় এখান থেকে অনেক বছর ফ্ল্যাশব্যাকে যায়। একটা জঙ্গলে একটা ঘোড়ার তার শিষ্যকে দেখতে পাই। তাদেরকে দেখে মনে হচ্ছিল এরা দুজন কিছু একটা খুঁজতেছিল। আর এখানে আমরা জানতে পারি
এই বাচ্চা ছেলেটা আর কেউ না, এটা হলো মহাকাল। এখন তারা দুজন একটা মন্দিরে যাচ্ছিল, আর ওই মন্দিরটা রাশমি দেখাশোনা করতো। তো সেই মন্দিরের পাশে একটা স্পেশাল দরজা আছে, মূলত ওই দরজা দিয়ে আলকাপুরীতে যাওয়া সম্ভব। আর প্রথমে মহাকাল সেই দরজা দিয়ে আলকাপুরীতে যাবে, তারপর কুবেরকে হত্যা করে সেই রাজ্যটা দখল করবে, মানে রাবণ হত্যার প্রতিশোধ নেবে। মহাকাল তখন তার গুরুজিকে প্রশ্ন করে রাশমিকে, আর এই মন্দিরটা সে কেন দেখাশোনা করতেছে। গুরুজি তখন মহাকালকে বলে অনেক বছর আগের একটা ঘটনা। শিবজি যখন ধ্যান করতেছিল তখন পার্বতী দেবীর তার সাথে থাকার ইচ্ছা হয়েছিল। শিবজি তাকে তার সাথে নাই, আর ধ্যানে থাকার সময় শিবজির শরীর থেকে 64টা ঘাম পড়ে, আর ওই ঘাম থেকেই 64টা ইয়াকশিনী আর 64টা ইয়াকসেবনের জন্ম হয়, মানে 64টা মেয়ে আর 64টা পুরুষের জন্ম হয়। আর পার্বতী শিবজির সাথে থাকতে থাকতে তার অনুভূতি, তার আবেগ ভালোবাসায় রূপান্তর নেয়, আর তখনই তার শেষ বিন্দু ঘাম থেকে রাশমির জন্ম হয়। আর রাশমি হলো ইয়াকশিনীদের মধ্যে শ্রেষ্ঠ একজন, এমনকি ইয়াকশিনীদের মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে। এই দুনিয়াকে রাশমি রক্ষা করে আত্মার রূপে, আর রাশমির ভিতরে প্রেম ভালোবাসা আছে, সাথে অসংখ্য শক্তিশালী ক্ষমতাও আছে। আর আজকে আমি যে কোনো ভাবে তাকে ধরতে চাই, তাকে আমি দুনিয়ার সামনে নিয়ে আসবো। এরপর এরা দুজন মন্দিরে ঢোকে, তারপর বেশ কিছু জাদু মন্ত্র পাঠ করতে থাকে, আর মহাকালকে বলে এখানে যে কোনো কিছু হতে পারে, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলেও তুমি এই বৃত্তর মধ্যে ঢুকবে না, তুমি শুধু দূরে থেকে সবকিছু দেখতে থাকো, আর আজকে রাশমিকে আমি ধরে ফেলবো অথবা তার কাছে আমার মৃত্যু হবে। এটা বলে গুরুজি মন্ত্র পাঠ করে রাশমিকে ডাকতে থাকে, কিন্তু রাশমি অদৃশ্য হয়ে মন্দিরে ঢোকে। দেখতে দেখতে সেখানে একটা ঝড় ওঠে, আর দূর থেকে রাশমি তাকে হত্যা করে ফেলে। মহাকাল তার গুরুজিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গুরুজি তাকে তার সামনে যাওয়ার জন্য নিষেধ করেছিল। দেখতে দেখতে গুরুজিকে তার চোখের সামনে হত্যা করে ফেলে। মহাকাল এখানে ভীষণ কষ্ট পায়, আর এত বছর পর মহাকাল তার গুরুজির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চায়, আর এজন্যই রাশমিকে যেভাবেই হোক ধরে ফেলবে। গল্পটা এখান থেকে বর্তমানে ফিরে আসে। এদিকে কৃষ্ণ রাশমিকে তার সাথে করে তার বাড়িতে নিয়ে আসে, রাশমিকে তার পরিবারের সাথে পরিচয় করে দেয়, কিন্তু রাশমির চলাচল কৃষ্ণর পরিবারের একদম পছন্দ হয় না। তো রাশমি কৃষ্ণর পরিবারকে বলতেছিল এই দুনিয়াতে এখন তার কেউ নেই, তার বাবা মা এই দুনিয়া থেকে অনেক আগেই চলে গেছে, এখন সে অনাথ হয়ে পৃথিবীতে বেঁচে আছে। এভাবেই রাশমি কৃষ্ণর পরিবারকে বেশ কিছু মিথ্যা কথা বলে। এরপর কৃষ্ণর পরিবার কৃষ্ণকে রুমে নিয়ে আসে, কৃষ্ণকে বারবার বোঝানোর চেষ্টা করে মেয়েটাকে তাদের একদম পছন্দ হয়নি, এই মেয়েটাকে আমরা কখনোই তোমাকে বিয়ে করতে দেব না, আর মেয়েটার কোনো পরিবার নেই, সে একটা অনাথ মেয়ে। কিন্তু কৃষ্ণ পরিষ্কার ভাবে বলে দেয় বিয়ে করলে সে রাশমিকেই বিয়ে করবে, তার এই দুনিয়াতে পরিবার নেই তো কি হয়েছে, এটাও তো তার একটা পরিবার হতে পারে। ঠিক তখনই সেখানে শিখা আসে, আর কৃষ্ণর পরিবারকে বলে আমি রাশমির বাড়িতে কাজ করি। এরপর রাশমির সম্পর্কে সে ভালো ভালো কথা বলে, দৃশ্য পরিবর্তন হয়। এরা দুজন একটা জঙ্গলে আসে দেখা করতে, আর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথা হয়। তাদের কথায় আমরা বুঝতে পারি এই দুনিয়াতে শিখাও অনেক বছর ধরে আটকে আছে, হয়তোবা সেও কোনো একটা পাপ করেছিল, আর এখন সেই পাপের কোনো একটা শাস্তি ভোগ করতেছে। আর শিখাও অনেকগুলো পুরুষকে হত্যা করেছে। এরপর শিখা মহাকালের সম্পর্কে তাকে সবকিছু খুলে বলে। মহাকাল এখন এই শহরে আছে, আর সে এখন তোমাকেই খুঁজতেছে। সে তোমাকে খুঁজে পাওয়ার আগেই কৃষ্ণকে তুমি হত্যা করে ফেলো, তোমার অভিশাপ থেকে মুক্ত হয়ে তুমি আলকাপুরীতে যাও। এদিকে কৃষ্ণকে দেখতে পাই, সে তার বিয়ের কার্ড সমস্ত বন্ধুদের কাছে বিলি করতেছিল, আর সে একটা সিদ্ধান্ত নেয় তাদের হোটেলে যে লোকটা পেন্টিং দিয়েছিল তাকেও সে ইনভাইট করবে। পরের দিন কৃষ্ণর পরিবার রাশমি আর কৃষ্ণকে নিয়ে একটা মহিলার কাছে আসে। ওই মহিলাকে কৃষ্ণ আর রাশমিকে দেখতে বলে। একটা সময় সেই মহিলার শরীরে একটা দেবী আসে। ওই মহিলা তখন কৃষ্ণর দাদিকে বলতেছিল এই বিয়েটা হতে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না, যদি রাশমির সাথে কৃষ্ণর বিয়ে হয় তবে তোমাদের ঘরে লাশ পড়বে। কৃষ্ণর পরিবার তখন ভীষণ ভয় পায়, কিন্তু কৃষ্ণ কোনো কিছুই বিশ্বাস করে না। আর এগুলো দেখে রাশমি শিখাকে বলতেছিল ওই মহিলাকে কেউ একজন কন্ট্রোল করতেছে, আর এই জন্য সেই মহিলাটা এরকমটা বলতেছিল। এরা দুজন এখন বুঝতে পারছে না এখন তারা কি করবে। পরের দিন কৃষ্ণ মহাকালকে নিমন্ত্রণ করতে তার বাড়িতে যায়। মহাকাল কৃষ্ণর কাছ থেকে কার্ড নেয়, এরপর বলে তোমার বিয়েতে আমি অবশ্যই আসবো। এটা বলে সে তার ঘরে ঢোকে, কিন্তু কৃষ্ণ যখন বাড়ি থেকে বের হবে ঠিক তখনই তার মনে পড়ে গুরুজিকে সে তো অ্যাড্রেসই বলেনি। এরপর আবারও মহাকালকে অ্যাড্রেস বলতে তার বাড়িতে ঢোকে, কিন্তু কৃষ্ণ মহাকালকে খুঁজে পায় না। বেশ কিছুক্ষণ ধরে পুরো বাড়িটাই সে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। একটা সময় সে একটা রুম থেকে কথা বলার শব্দ শুনতে পায়। এরপর যখন সে রুমে ঢোকে তখন সে কোনো একটা জিনিসকে দেখে ভীষণ ভয় পায়, ভয়ে তার পুরো শরীরটাই কাঁপতে থাকে। আর তখনই দৃশ্যটা কাট করা হয়। এরপর কৃষ্ণ রাশমির সাথে দেখা করতে আসে, আর রাশমিকে মহাকালের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা বলে। আমি মহাকালকে দাওয়াত করতে তার বাড়িতে গিয়েছিলাম, আর একটা ঘরে আমি এটা দেখতে পেয়েছিলাম মহাকাল একটা লাশের সামনে বসে থেকে একটা মন্ত্র পড়তেছিল। এটা শুনে রাশমি পুরোপুরি শক খেয়ে যায়। রাশমি বুঝতে পারছে না মহাকাল কিসের জন্য কোন বিদ্যা পাঠ করতেছে। এদিকে মহাকাল যখন ফুলের দিকে তাকায় দেখতে পায় সগান্তিকা ফুলের রংগুলো একবারে পাল্টে গেছে। মহাকাল কোনো কিছুই বুঝতে পারছে না। আসলে কৃষ্ণ যখন সেই দাওয়াত কার্ড তার বাড়িতে নিয়ে আসে কৃষ্ণর সাথে তখন রাশমির চুল লেগেছিল, আর সেই চুলটা ভুলবশত ফুলের উপর পড়ে, আর এজন্যই ফুলের রংটা পাল্টে যায়। মহাকাল বুঝতে পারে ইয়াকশিনী তার বাড়িতে ঢুকেছিল। এদিকে শিবাকে দেখতে পাই, শিবা হঠাৎ করে জ্ঞান ফিরে পায়। এরপর জলদি তার কলিগকে কল করে রাশমির সম্পর্কে জানতে চায়। তার কলিগ বলে আজকে তো কৃষ্ণর সাথে তার বিয়ে হবে। এটা শুনে সে অনেক টেনশনে পড়ে, আর তখনই হাসপাতাল থেকে সোজা কৃষ্ণর বাড়িতে আসে। এরপর কৃষ্ণকে সবকিছু খুলে বলে। রাশমিকে বিয়ে করতে বারবার নিষেধ করে দেয়, তাকে বলে
রাশ্মি কোনো মানুষ না, সে একটা রাক্ষসী। এটা শুনে কৃষ্ণ অনেক রাগ করে, তার কোনো কথাই সে বিশ্বাস করে না, উল্টো শিবাকেই সে বকতে থাকে। তাকে বলে তোমার জন্যই সে মরতে চেয়েছিল, কিন্তু আমি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। এভাবেই তারা যখন কথা বলতেছিল ঠিক তখনই মহাকালের শিষ্যরা রাশ্মির সম্পর্কে জানতে পেরে বিয়েতে আসে। আর রাশ্মিও কোনোভাবে বুঝতে পারে মহাকাল বিয়ে বাড়িতে আসতেছে। রাশ্মি তখন অনেক ভয় পায়, আর ভয় পেয়ে তখনই সে কৃষ্ণর কাছে আসে আর কৃষ্ণকে বলে সেই ভয়ানক লোকটা আমাদের বাড়িতে ঢুকেছে। আমার মনে হয় সেই পেনটার অনেক অনেক ভয়ানক, জানি না এখানে এসে কাকে সে জাদু করবে। চলো এখনই আমরা এখান থেকে অনেক দূরে যাব, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না, আর ওখানে আমরা বিয়ে করে একসাথে সংসার করব। এরপর তারা বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে মহাকাল একটা রুমে আসে, আর এখানে সে শিখাকে দেখতে পায়। মহাকাল শিখাকে প্রশ্ন করে রাশ্মি কোথায়। শিখা বলে তোমাকে দেখতে পেয়ে কৃষ্ণকে নিয়ে এখান থেকে চলে গেছে, এখন তারা দূরে কোথাও গিয়ে বিয়ে করবে। মহাকাল তার কাছ থেকে ঠিকানা জানতে চায়। শিখা বাধ্য হয়ে তাকে একটা ঠিকানা বলে। এরপর মহাকাল রাশ্মিকে খুঁজতে একটা জঙ্গলে ঢোকে। এদিকে রাশ্মি আর কৃষ্ণকে দেখতে পায়। রাশ্মি কৃষ্ণকে নিয়ে একটা মন্দিরে আসে, এখানে তারা দুজন বিয়ে করে। এদিকে মহাকাল জঙ্গলের সমস্ত জায়গা খুঁজতে থাকে, পুরো জঙ্গলটা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু কোনোভাবেই রাশ্মিকে খুঁজে পায় না। আসলে শিখা মহাকালকে ভুল একটা ঠিকানা দিয়েছিল। আর এখানেই এক শ্রেণী গল্পের 3টা পর্ব শেষ হয়। তোমরা একটু অপেক্ষা করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বাকি 3টা পর্ব যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবো।